তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। তাপদাহে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, শুকিয়ে গেছে নদী-নালা, খাল-বিল। গরমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে শ্রমিক সংকট। 4 দফা দাবিতে ভোর 6টা থেকে চট্টগ্রামে শুরু হয়েছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। এবং স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদে সাধারণ ও শূন্য পদে চলছে ভোট। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাই টিভি জেলা সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলছে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রয়েছে শুধু প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় পরিচালনার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। এক শিফটে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত। আর 2 শিফটের বিদ্যালয়ে প্রথম শিফট 8টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট 10:45 থেকে 11:30 পর্যন্ত। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চললেও বন্ধ থাকবে অ্যাসেম্বলি। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, উত্তরাঞ্চলে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে, তো সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে রংপুরে যে তীব্র তাপদাহে কিন্তু যে জনজীবন অতিষ্ঠ, একদিকে আপনি জানেন যে দীর্ঘদিন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরে কিন্তু আজকে সারা দেশের ন্যায় রংপুরে যে স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা রাখা হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই তীব্র তাপদাহে স্কুল খুললেও সেখানে কিন্তু আসলে শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে আমরা দেখেছি। তবে আপনাকে একটি শ্রেণীকক্ষ আমরা দেখাতে চাই যে সকাল 10টায় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সেখানে পাঠদান হচ্ছে। তবে বিশেষ করে যে বিদ্যুতের যে বিষয়টি, যেটি আসলে লোডশেডিং, তীব্র লোডশেডিং এর মধ্যেই কিন্তু রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু পাঠদান কার্যক্রম চলছে। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি সেখানে শিক্ষার্থীরা যেটা বলছেন যে সেখানে আসলে এই যে তীব্র লোডশেডিং এর কারণে তাদের যে শ্রেণীকক্ষে যে পাঠদান সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং তারা যেটি বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে পড়বেন এবং অভিভাবকরা কিন্তু সংযুক্ত রয়েছেন। আমরা একটু যুক্ত হতে চাই যে এই শ্রেণীকক্ষে পাঠদানকারী একজন শিক্ষকের সাথে যে শিক্ষার্থীদের এই তাপদাহে কোন ধরনের পানীয় ব্যবস্থা বা কোন ধরনের আসলে তাদের জন্য কি ধরনের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আসলে ধন্যবাদ। আমরা এই যে শুধুমাত্র আমাদের এই যে 10টা থেকে ক্লাস শুরু হয়েছে, 10টা থেকে শুরু হয়েছে পর্যন্ত কোনো বিদ্যুৎ নেই। এই যে বাচ্চারা মনে করেন যে গরমে মনে করেন তাদের গা ঘেমে যাচ্ছে। এবার এই শ্রেণীকক্ষে আমাদের 70 জন শিক্ষার্থী থাকে। 70 জনের মধ্যে আজকে অনেকে তো আজকে গরমের কারণে আসেনি। তো আসলে বিদ্যুৎকে যদি আরো যদি হতো তা মোটামুটি ভাবে একটু করা যেত। তো এখন আমাদের বাচ্চাদেরকে যে পানির পট একটা করে দেওয়া হয়েছে, গরম গরম লাগলে পানি টানি খাচ্ছে এবং গরমে গা ঘামিয়ে যাচ্ছে ওদের। আসলে আমরা খুব দুশ্চিন্তা আছি আসলে। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে শ্রেণীকক্ষে পাঠদানে কিন্তু সেখানে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের। তারা কিন্তু যেমনটা বলছেন যে এই তীব্র গরমের পাশাপাশি তীব্র লোডশেডিং এ কিন্তু নাকাল এই রংপুরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও কিন্তু আসলে তারা যেটি বলছেন যে সেখানে তীব্র লোডশেডিং এর ফলে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান খুবই কষ্টসাধ্য হচ্ছে। এবং পাশাপাশি এই তীব্র তাপদাহে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে এই তীব্র তাপদাহের ফলে কিন্তু যে তাদের অসুস্থতা সেটি কিন্তু বাড়তে পারে এবং তারা যেটি মনে করছেন যে সকালে অর্থাৎ মর্নিং শিফটে যেন তাদের স্কুলগুলো খোলা হয় সেটি কিন্তু দাবি করছেন। এবং অভিভাবকরাও সংযুক্ত রয়েছেন, তারা যেটি বলছেন যে যাতে তাদের বাচ্চারা সকালের শিফটেই কিন্তু আসলে অভিভাবকরাও জানিয়েছেন। তবে শিক্ষকরাও যেটি বলছেন যে স্কুল খোলা রাখা হোক, তবে তারাও দাবি করছেন যে মর্নিং শিফটে প্রতিষ্ঠান খোলা রাখলে তাদের যে শিক্ষার্থীরা তারা হয়তো বা তাদের যে অসুস্থতা সেই সংখ্যাটা কেটে যাবে, এমনটাই বলছিলেন রংপুরের যে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা। এই ছিল আমার কাছে ফৌজিয়া রংপুর থেকে তীব্র তাপদাহের ফল চলমান তাপদাহে যে প্রতিষ্ঠান খোলার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথেও।
লিটন, শিক্ষা প্রতিষ্ঠান তো আজ খুলেছে, তো সার্বিক কেমন পরিস্থিতি আপনি দেখছেন আমাদেরকে বলবেন। ধন্যবাদ ফৌজিয়া। উত্তরাঞ্চল থেকে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান যেমনটা জানিয়েছিলেন যে তারই ধারাবাহিকতা কিন্তু এই যে দক্ষিণ অঞ্চল দ্বীপ জেলা ভোলা থেকে আমি আপনাকে যেমনটা জানাতে চাই যে আপনি জানেন যে গত 20শে মার্চ থেকে 21শে এপ্রিল পর্যন্ত যে ছুটি ছিল ঈদকে সামনে রেখে, তারপরে কিন্তু স্কুল খোলার যে কথা ছিল স্কুল কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আজকে স্কুলটি খুলেছে। তো আমি এখন কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, দুনিয়া 36 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি আপনাকে এখান থেকে যেমনটা জানাতে চাই যে সকাল থেকে এখানে কিন্তু কোমলমতি শিশুরা স্কুলে এসেছে, স্কুলে তাদের রুটিন ওয়াইজ ক্লাস করার জন্য তারা এসেছে। আসলে কম কিছু কিছু শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা তীব্র তাপদাহের কারণে অনেকেই দিতে কিছুটা সংকোচ বোধ করতেছে, কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি এবং কিছু স্লাইনও রাখা হয়েছে। এই দিক থেকে আমি গার্ডিয়ানদেরকে আশ্বস্ত করছি। ধন্যবাদ। যেমনটি বলছেন আপনি, আমি একজন কোমলমতি শিশুর সাথে কথা বলে জানবো যে আসলে এই তীব্র গরমে তাদের স্কুলে এখন ক্লাস এসেছে, তাদের অনুভূতিটা কি। বলো, কি তুমি স্কুলে আসছো, তোমার থেকে কিরকম লাগতেছে? অনেক গরম লাগতেছে, বাবা মা আসতেছে না, সাথে পানির বোতল দিয়ে দেয়। জি, আরেকটি বিষয় আপনাকে একটু আমি যোগ করতে চাই যে আপনি জানেন যে ভোলা, বিশেষ করে ভোলা এই তীব্র তাপদাহের কারণে বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু এখানে লোডশেডিং সাথে যোগ হয়েছে। এখানে কিন্তু ঠিক মতো বিদ্যুৎ না থাকার কারণে এটিও কিন্তু এটা কোমলমতি শিশুদের স্কুলে কিন্তু একটি বাড়তি চাপ বলে মনে হচ্ছে। তো এখানে গার্ডিয়ানরা, বাবা মা যারা আছে ছাত্র ছাত্রীদের, তারা কিন্তু বাচ্চাদেরকে গরমের কারণে কিন্তু স্কুলে আসতে দিতে চায় না। তার ফলে কিন্তু এখন যে স্কুলটিতে আমি আছি আপনাকে দেখালাম যে এখানে কিন্তু ছাত্র ছাত্রী কিন্তু সংখ্যা অনেকটি কম বলে যেমনটা দেখা গেছে। তো এই ছিল আমার কাছে তীব্র গরমের স্কুলে ছাত্রদের উপস্থিতি নিয়ে সর্বশেষ খবর। ফৌজিয়া। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। তাপ প্রবাহে প্রাণীকুল ওষ্ঠাগত, বইছে মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপপ্রবাহ। এরই মধ্যে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। শুকিয়ে গেছে নদী নালা খালবিল, টিউবওয়েলে পানি উঠছে না রংপুরের বিভিন্ন এলাকায়। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। গরমের পাশাপাশি যোগ হয়েছে অসহনীয় লোডশেডিং। পানির অভাবে শঙ্কা দেখা দিয়েছে কৃষকের চাষাবাদেও। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। রংপুরে তীব্র তাপদাহের সাথে লোডশেডিংয়ে নাকাল হয়ে পড়েছে উত্তরের জনজীবন। গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় জেলার বেশিরভাগ টিউবওয়েলে মিলছে না পানি। এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। অতিরিক্ত গরমে দুপুর গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে পথঘাট। গরম বাতাসে দুর্বিষহ জীবনযাপন করছে সাধারণ মানুষ। বাইরে বাইরে হওয়া যাচ্ছে না, প্রচন্ড রোদ, রোডে কোনো লোকজন নাই, একদম বন্দরটা ফাঁকা হয়ে গেছে। প্রচন্ড তাপমাত্রা এবং সাথে গরম বাতাস। রাতের বেলা তো কারেন্ট প্রায় যায়। বিশেষভাবে শিক্ষার্থীরা স্কুল করে যাইতে পারতেছে না। ঘন ঘন লোডশেডিং এর ফলে সেচ সংকটে বোরো ধান উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় কৃষকরা। বোরো ধান ফুলতেছে, ফলার সময় যতটুকু পানি দেওয়ার প্রয়োজন সে পর্যাপ্ত পানি পাচ্ছি না আমরা বিদ্যুতের কারণে। কোনো সময় আসে 10 মিনিট থাকে চলে যায়। এই সময় আমাদের পানি পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। যেগুলোর বিদ্যুতের সমস্যার কারণে আমরা পানিটা সঠিকভাবে পাচ্ছি না। ফলন স্বাভাবিক রাখতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ধান ফসলের ক্ষেত্রে এই মুহূর্তে জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রাখতে হবে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে একেবারে ব্লক পর্যায়ে আমরা সকলেই একেবারে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে আছি এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। SM হামিম, মাই টিভি। মৌসুমের নতুন ধানে সরগরম হয়ে উঠেছে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। কিন্তু তীব্র তাপদাহে এখানে দেখা দিয়েছে শ্রমিক সংকট। অসুস্থ হচ্ছেন অনেকে। ব্যবসায়ীরা বলেন, শ্রমিক সংকটে ধান সরবরাহ ব্যাহত হতে থাকলে চালের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিকের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মেঘনা নদীর তীরবর্তী বিওসি ঘাটের এই মোকামে বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ অন্তত 7টি জেলা থেকে হাজার হাজার মন ধান আমদানি হয়।
এবার ধানের বাম্পার ফলন হওয়ায় মৌসুমের শুরু থেকেই মোকামে বেড়েছে ধানের সরবরাহ। সেই সঙ্গে শুকনো ধানের আমদানি বাড়ায় দামের পাশাপাশি বেড়েছে বেচাকেনাও। বর্তমানে প্রতিদিন এই মোকামে প্রায় 1 লাখ মন ধান কেনা বেচা হচ্ছে, যার মূল্য প্রায় 8 থেকে 9 কোটি টাকা। এখানে প্রতিদিন 50 থেকে 60 হাজার বস্তা ধান লোড আনলোড। মোকামে প্রতিদিন ধান লোড আনলোড করার জন্য রয়েছে 700 থেকে 800 শ্রমিক, কিন্তু অতিরিক্ত তাপদাহের কারণে মোকামে শ্রমিক সংখ্যা কমে গেছে। এছাড়া অসুস্থও হচ্ছে অনেক শ্রমিক। এখন যে প্রচন্ড গরমের কারণে আমাদের আশুগঞ্জে যে লেবারগুলা কাজ করে, প্রত্যেকটা সর্দারের আপনি মনে করেন 30 থেকে 40টা পর্যন্ত শ্রমিক থাকে আর কি। গরমের কারণে কাম কাজ করতে পারি না। তাপমাত্রা কম ছিল, আমরা 7 দিনই কাজ করতাম। সপ্তাহ 7 দিন কাজ করা কোনো সম্ভব না। শরীর দুর্বল জায়গা 90 কেজি লেট দিয়ে ফুজালিয়া উঠতারি না। এর ফলে ধানের দামও বাড়তি হাঁকাচ্ছেন ব্যাপারীরা। বর্তমানে মোকামে BR 28 জাতের শুকনা ধান 1000 থেকে 1070 টাকা, ভেজা ধান 920 থেকে 970 টাকা এবং মোটা জাতের ধান 760 থেকে 800 টাকার দরে বিক্রি হচ্ছে। মোকাম সংশ্লিষ্টরা বলছেন, প্রচন্ড গরমে শ্রমিক সংকট দেখা দেয় ধানের দামও বাড়তি। প্রায় লোকের 60-70 দিনের দরকার বর্তমানে আছে, অন্য 60-70 দিনে মিলিয়ে প্রত্যেকটা সরকারের 10-15 দিনের বেশি হয়ে যায়। গরমের ছুটে আর বস্তা 90 কেজি, আমি 70 কেজি ওজনের পড়া যদি 90 কেজি বস্তা লয় তা আমার দেওয়া সম্ভব না। গরমে শ্রমিক সংকটের পাশাপাশি মোকামে জায়গার সংকুলন না থাকায় শ্রমিকদের আরও সমস্যা হচ্ছে। আশুগঞ্জ বন্দরের মানুষ দান নিয়ে অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে আছে। ধানের যে জায়গার সংকট রয়েছে, তাতে করে নতুন ধানগুলা জায়গার অভাবে যথেষ্ট পরিমাণ ধান নষ্ট হচ্ছে। ধানের দাম নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রোদে ও প্রচণ্ড তাপদাহে অসহনীয় দুর্ভোগ হতে বাঁচতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুসল্লিরা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেছেন। শনিবার উল্লাপাড়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে নামাজ আদায় করা হয়। জিকিরা মধ্যপাড়া নুরানি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল হাকিম জেহাদি এ নামাজের ইমামতি করেন। বৈশাখ আসতে না আসতে তীব্র গরমে রীতিমতো নাস্তানাবুদ ভোলার সাধারণ মানুষ। প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের জীবনযাত্রা। সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়তে থাকে। রোদের এতটাই তেজ যে ঘরের বাইরে পা ফেলা মুশকিল হয়ে পড়েছে। তবু জীবিকার তাগিদে রোদের খরতাপ আর গরম উপেক্ষা করে কাজ করতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 4 দফা দাবিতে আজ ভোর 6টা থেকে শুরু হয়েছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। রাস্তায় নেমে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কর্মজীবীদের। সড়কে চলতে হচ্ছে হাতে গোনা কিছু যানবাহন। বন্ধ বেশিরভাগ গণপরিবহন। আজ ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হুলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ থাকবে। দূরপাল্লার কোনো বাস এসব জেলা ও মহানগর থেকে ছাড়বে না এবং ঢুকতেও পারবে না। দর্শক, চট্টগ্রাম থেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি নুরুল কবির। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চট্টগ্রামের 48 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 48 ঘন্টার যে পরিবহন ধর্মঘট, সেই পরিবহন ধর্মঘটে এখন আমরা অবস্থান করছি চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায়। আমি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এখানে গণপরিবহনের সংখ্যা তুলনামূলকভাবে নাই বললেই চলে। যেসব যাত্রীরা রয়েছেন তারা ছোট ছোট গাড়িতে, প্রাইভেট গাড়িতে করে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এখানে মালিক শ্রমিক পরিবহনের যে সদস্য সচিব যে মহিউদ্দিন ভাই রয়েছেন, আমি ওনাদের যে বক্তব্য ওনার থেকে একটু জানার চেষ্টা করব। আপনি কি একটু বলবেন কি কারণে আপনারা আজকে যে 48 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন? আমরা মূলত 4 দফা দাবিতে ধর্মঘট করতেছি। আমাদের প্রথম দফা হচ্ছে, আপনি জানেন সোয়েটের ঘটনা। সোয়েটে একটা ছাত্র মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এই দুর্ঘটনা আমরা আসলে আমাদের কাম্য না, কিন্তু দুর্ঘটনার পরে এটা প্রশাসনিকভাবে একটা মীমাংসা হওয়ার পরে ওনারা আমাদের 3টে গাড়ি জ্বালাই দিয়েছে রাস্তায় এনে। এখনো পর্যন্ত কাপ্তাই রোডে গাড়ি চলতে দিচ্ছে না। যে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলোর ক্ষতিপূরণ দাবি করা এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
এই নিয়ে মোট 5টি জেলা চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ 5টি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। চট্টগ্রামের শাহ আমানত সেতুর প্রবেশদ্বার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদে সাধারণ ও শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। কক্সবাজার নবগঠিত ঈদগাঁও উপজেলার প্রথম ধাপে 5 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটার চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি। এ পর্যন্ত কোথাও কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় 5 ইউনিয়নের 45টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। 13 বছর পর নির্বাচন হওয়ায় লাহারকান্দির আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। 5টি ইউনিয়নে 28 জন চেয়ারম্যান, 225 জন ও সংরক্ষিত ওয়ার্ডে 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেছেন, যে কোনো সভ্যতা ও জাতিগোষ্ঠীর প্রাণ হলো সংস্কৃতি। গতকাল ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্র আয়োজিত শিক্ষাবৃত্তি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর AZM আরিফ হোসেনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলিয়া জাহান তৃপ্তিরব সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গনির সচিব। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের দেশ। এই চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। আমাদের সংবিধান হচ্ছে অসাম্প্রদায়িকতার ধারক। গতকাল দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তজিও মন্দির প্রাঙ্গণে 20 সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমন্ধ গবদ্রি গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন। মানুষের মঙ্গল করা, কল্যাণ করা ইত্যাদি যে কাজগুলি, সেই কাজগুলি করা হচ্ছে ধর্মের কাজ। এবং এইটা যারা বিনষ্ট করে, তারা ধর্মকে বিনষ্ট করে, সমাজকে বিনষ্ট করে। পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী নামের এক তরুণ শ্রমিক নিখোঁজ হয়েছে। গতকাল পৌর শহরের কলবাড়ি সংলগ্ন আন্ধারবাণী নদীতে দুর্ঘটনা ঘটে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন জানান, তিশা তাপুসী নামের ওই বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধার মানিক নদীর কলবাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে শ্রমিক শাকিল নদীতে পড়ে নিখোঁজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা হত্যা ঘটনায় পলাতক আসামি ছেলেকে রাসেলকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে উপজেলার করোয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। শনিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। দর্শকের পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। দিনাজপুরের পার্বতীপুরে মনমথপুর ইউনিয়নে প্রথমবারের চাষ হচ্ছে বি ধানের নতুন জাত 104। বাসমতির মতো সুগন্ধি জাতের ধান দেখতে অনেকটা লম্বা, চিকন, সুস্বাদু বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন এ জাতে বালাই ও পোকামাকড় আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয়, স্বল্প খরচে অধিক উৎপাদন হয়ে থাকে। আধুনিক উফশি ধানের সকল বৈশিষ্ট্য বি ধান 104 জাতের মধ্যে থাকায় বাজারে এর চাহিদা রয়েছে। কুষ্টিয়া কুমারখালীতে চলমান তাপদাহে অগ্নিকাণ্ড থেকে পানের বরজকে রক্ষা এবং কৃষিকাজে সেচের পানি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও জনপ্রতিনিধি সমন্বয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে যদুবার ইউনিয়নের হাসদিয়া গ্রামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তারা দেবাশিস কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম।
দিনাজপুরের ফুলবাড়িতে তীব্র তাপদাহ কারণে আম বাগানে আমের গুটি ঝরে পড়তে শুরু করেছে। আবহাওয়া প্রতিকূল না থাকায় আমের ফলন না হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান আম চাষিরা। উপজেলায় 460 হেক্টর আম বাগানে আমের বাম্পার ফলন না হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার। দর্শক, এ পর্যায়ে যাচ্ছে বিরতিতে, ফিরছি এক্ষুনি, আমাদের সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি জেলা সংবাদ। গাজীপুরে আচরণ বিধি ভঙ্গ করার অপরাধে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়কে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার সন্ধ্যায় প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী বৈঠকে বসেন তিনি। এ সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এমন খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়ের সমর্থকদের 40,000 টাকা অর্থদণ্ড দেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিনিধি সভা ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে 2023 থেকে 24 শিক্ষাবর্ষ স্নাতক গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিত ছিল 87%। গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 9টি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এই ইউনিটের আহ্বায়ক আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার চাঁদপুর ইউনিয়নের নিয়ামত বাড়িয়া নাভদিয়া পাকা সড়ক থেকে নাভদিয়া গোরস্থান পর্যন্ত প্রায় 796 মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। বরিশালের গৌরনদী পৌরসভার বেকিনগর পালপাড়া বাৎসরিক কালী পূজা উপলক্ষে ঘট পূজা, শোভাযাত্রা, গঙ্গা স্নান, আরতি, বাদ্য ও সঙ্গীতের প্রদর্শনী এবং গতকাল মধ্যরাতে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। বেকিনগর পালপাড়া সার্বজনীন শ্রী শ্রী কালী মায়ের মন্দির পরিচালনা কমিটির আয়োজনে গতকাল বিকেলে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কুড়িগ্রামে চলমান তাপপ্রবাহে বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র মা ও শিশুদের মাত্র 20 টাকায় চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। গতকাল দিনব্যাপী উপজেলার কাঁচাকাটা ডিগ্রি কলেজে 5 শতাধিক দরিদ্র মা ও শিশুকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করে একটি সংগঠন। ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যবসায়ী রাজীব মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। উপজেলার গফরগাঁও হোসেনপুর সড়কের নলচিরা পালের বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত রাজীবের বাবা আমিন মিয়া, স্ত্রী জেসমিন আক্তার ও ভাই সোহেল মিয়া সহ অন্যরা। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান। জামালপুরের সরিষাবাড়িতে গ্রাম বাংলার কৃষকদের চির ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল কামরাবাদ ইউনিয়ন পরিষদের সামনে ঝিনাই নদীর পাড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকায় প্রায় 1/2 শতাধিক ষাঁড় গরু নিয়ে মালিকেরা অংশগ্রহণ করেন। দর্শক, জেলা সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তীব্র তাপপ্রবাহে জারি হওয়া হিট অ্যালার্টের মধ্যে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। তাপদাহে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, শুকিয়ে গেছে নদী নালা খালবিল। গরমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকামে শ্রমিক সংকট। 4 দফা দাবিতে ভোর 6টা থেকে চট্টগ্রামে শুরু হয়েছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
স্থানীয় সরকারের জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রায় 100 পদের সাধারণ ও শূন্য পদে চলছে ভোট। দর্শক, এই ছিল এখনকার জেলা সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফিজ।